শুধু বিএনপির ডাকে বা জামাতের ডাকে যদি হাসিনা পড়ে যেত, তাহলে কিন্তু সেটা 28শে অক্টোবরের সমাবেশে পড়ে যেত। তার একদিন একই দিনে জামাত পাশে সমাবেশ করেছে, তাদের সমাবেশও পড়ে যেত। এটা জামাত বা বিএনপি ফেলায় নাই, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একা ফেলেছে, এটাও একটা ভুল কথা। এর মানে আপামর দেশপ্রেমিক জনসাধারণ এই খুনি রেজিমটাকে তাড়িয়েছে। এখন প্রশ্ন হলো, যেই ছাত্ররা সামনে থেকে সারা বাংলাদেশকে সাথে নিয়ে তাড়ালো, যেই অভিপ্রায় যে আকাঙ্ক্ষায় তাড়ালো, সেটা কি শুধুই হাসিনাকে তাড়ানো, নাকি এই যে আয়নাঘর, এই যে গুম, খুন, ফ্যাসিবাদ, সমস্ত জুলুমের অবসান ঘটিয়ে যে 9 দফা ঘোষণা হয়েছিল, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি দফা ছিল যে সমস্ত ফ্যাসিবাদী প্রথার বিলোপ ঘটানো হবে। তো ফ্যাসিবাদী প্রথা কি কি? ফ্যাসিবাদী প্রথা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ থেকে শুরু করে একদম ইউপি মেম্বার নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা বাংলাদেশের ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে রয়েছে। সুতরাং আমি মনে করি, যেই ছাত্ররা যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিল, সেই ফ্যাসিবাদকে বিলুপ্ত করবার আগ পর্যন্ত, মানে প্রাতিষ্ঠানিক কাঠামোকে ধ্বংস করে একটি ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশ গড়বার আগ পর্যন্ত তাদেরকে পড়াশোনা করতে হবে, প্যারালালি রাজপথে থাকতে হবে। এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা। তাদেরকে যেমন আমাদের সিনিয়র বিএনপি কয়েকজন নেতৃবৃন্দ অনেক আগে বলেছিলেন যে তোমাদের কাজ তোমরা যেটা করেছো এখন বাসায় ফিরে যাও। মানে এটা তো হাস্যকর কথা না? মানে আপনি যারে দিয়ে খুন করাইলেন, লিটারেলি খুন, তো কি অর্থে খুন? যে আজ কোনোদিন যদি ফ্যাসিবাদী প্রথা আবার ফিরে আসে, ফাঁসির মঞ্চে তো এরাই সবার আগে ঝুলবে। সুতরাং যারা ফাঁসির মঞ্চে ঝুলবে, এদেরকে আপনি এখন পড়তে যেতে বলছেন, তার নিরাপত্তা নিশ্চিত না করে, এটা তো জীবনের সাথে ভাই হাস্যকর কথা। এখন আমি রাকিব ভাইয়ের যে ব্যাপারটা একটু অ্যাড্রেস করতে চাই। রাকিব ভাই নিজেই যেহেতু বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন, প্রতিষ্ঠান কিভাবে চলবে, বিশ্ববিদ্যালয়গুলো কেমন করে চলা উচিত, এই নিয়ে ছাত্ররা কথা বলতে পারে, তাহলে বরং আমি এখন বলি। কিছুদিন আগে যেমন আমরা জানি, বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র দলের একটা জায়গায় ক্লাস চলছে। সেটা হলো, তারা বলছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে আগে হবে ছাত্র সংসদ নির্বাচন। যেমন ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা রূপরেখা দিয়েছে। গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি স্যারের কাছে গিয়েছেন এই জন্য যে তারাও ডাকসু নির্বাচনের একটা রূপরেখা চান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে, অথবা একসময় উপদেষ্টা নাহিদ ইসলামও বলেছেন যে ফেব্রুয়ারি নাগাদ ডাকসু ইলেকশন হবে। গুড। অথচ সেখানে কিন্তু ছাত্রদল কি বলেছে? ছাত্রদল বলেছে না, আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, তারপরে ছাত্র সংসদ নির্বাচন হবে। তো আমরা যেটা বুঝতে পারতেছি যে ছাত্র দলের অবস্থান হলো আগে জাতীয় নির্বাচন, তারপরে ছাত্র সংসদ নির্বাচন। উল্টো ছাত্রদের অবস্থান হলো আগে ছাত্র সংসদ নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। এবং আমাদের অবস্থানটা হলো, আমরা নিশ্চয়ই চাই, দেখেন পার্লামেন্ট ইলেকশন তো একটা বিরাট ব্যাপার। আসেন না, তার আগে বাংলাদেশে অনেক ছোট ছোট পার্লামেন্ট আছে যেগুলো ছাত্র সংসদ, ছাত্রলীগ, আওয়ামী লীগ কুক্ষিগত করে এটাকে অ্যাক্টিভ হতে দেয় নাই। আমরাও তো মনে করি যে চলে না, আমরা ছাত্র সংসদ গুলো নির্বাচন করি। ছাত্র সংসদ নির্বাচন হলে কি হবে? আগে ছাত্রদের মধ্যে এক ধরনের ডেমোক্রেসির প্র্যাকটিস চলে আসবে, বিকজ আমাদের তো গত 15 বছর কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে পারি নাই। এই ছাত্র সংসদ নির্বাচন যদি সুন্দর হয়, বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের আমেজের মধ্য দিয়ে যাবে। সুতরাং আমার তো মনে হয় তখন ছাত্রদলই বিএনপির জন্য বলা সোজা হবে যে দেখেন, ছাত্র সংসদ গুলো নির্বাচন হচ্ছে, দেখে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, সুতরাং চলেন না জাতীয় নির্বাচন দিয়ে দেই। তাহলে ছাত্রদল কেন বলছে যে আগে জাতীয় নির্বাচন পরে ছাত্র সংসদ নির্বাচন? সুতরাং এই জায়গাটা আশা করি রাকিব ভাই ক্লিয়ার করবেন। আমি বরং আজকে যেহেতু দুজন অতিথিকে পেয়েছে, এখানে যে কথাটা হয় না এটা আমি আজকে বলতে চাই। সেটা হলো, আমি শিবিরের সদ্য সাবেক সভাপতি মঞ্জুর ভাইকে বলতে চাই, ধরেন জামাতে ইসলাম কি করেছে বা করবে, এই প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই না, বিকজ আপনারা বলবেন আপনারা তো জামাতে ইসলামের সরাসরি হয়তো সহযোগী সংগঠন, অথবা আমরা তাদের লেজুর ভিত্তিক সংগঠন না। ভেরি গুড। কামারুজ্জামান, যিনি এখন জেলে আছেন শাহবাগীদের, কসাই শাহবাগের জুলুমের শিকার হয়ে, এবং আমি যতদূর জানি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একসময় সভাপতি ছিলেন, এর মানে উনি আপনাদের শিবিরেরও বড় ভাই। তাহলে আজকে আপনাদের একটা ক্লিয়ার করা দরকার, শাহবাগে যাদের ফাঁসি হয়েছে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, তারা যারা সাবেক শিবির নেতা ছিলেন, আমি শিবিরের নাম করে বলছি, যেমন কামারুজ্জামান, মীর কাশেম আলী, ওনারা তো শিবির নেতা ছিলেন। আপনারা তাদেরকে ওন করেন কি করেন না? না করলে এটা ক্লিয়ার করবেন যে না, আমরা আগের শিবিরকে ওন করি না। আর যদি আপনি ওন করেন, তাহলে আমি প্রশ্ন করতে চাই, আমরা কিছুদিন আগে মানে জাতীয় সদস্য সম্মেলন দেখেছি শিবিরের, যেখানেও দেখেছি একটা অংশ মিছিল করেছে শিবিরের সদস্য সম্মেলনে যে কামারুজ্জামানের মুক্তি চাই। প্রথম প্রশ্ন হলো, শিবির কেন গত 5 মাসে একটা বড় বিবৃতি বা মিছিল করছে না যে কামারুজ্জামানের মুক্তি চাই? তাহলে কি তারা শাহবাগ প্রশ্নে মানে আপোষ করেছে কারোর সাথে? যেই শাহবাগের বিরুদ্ধে কথা বলতে চেয়ে
আমাদের জীবন নাই হয়ে যাচ্ছে। আমরা তো শিবিরের কেউ না, আমরা তো বিএনপিরও কেউ না। আমরা মনে করেছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যেই জিনিস দিয়ে নাই করে দেওয়া হয়েছে, ভারতের তাবেদার বানানো হয়েছে, সেবাদাস বানানো হয়েছে, সেই জিনিসটার নাম শাহবাগ। সেই শাহবাগ প্রশ্নে কি তাহলে আপনারা আপোষ করেছেন কিনা? যদি না করেন, তাহলে দ্বিতীয় প্রশ্ন, আপনাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রতিষ্ঠিত হয়েছে, মীর কাসেম আলী যেটা সভাপতি ছিলেন প্রথম, তার হত্যার ব্যাপারে, তার যে জুডিশিয়াল কিলিং হয়েছে সেই ব্যাপারে আপনার কেন একটা মিছিল করছেন না, কেন কোনো বিবৃতি দিচ্ছেন না? এইটা হলো, আশা করি মঞ্জুর ভাই বলবেন। রাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই শাহবাগের বড় জুলুমের শিকার তো বিএনপি নিজে। বিএনপির অত্যন্ত জনপ্রিয় সাহসী জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে শুধু হত্যাই করা হয় নাই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে, চট্টগ্রামের রাউজানে তার কবরে পর্যন্ত হামলা করা হয়েছে। শুধু তাই করা হয় না, তার ছেলেকে গুম করা হয়েছে, তার পরিবারের প্রতি অকথ্য নির্যাতন নেমে এসেছে। আমরা বাংলাদেশের, আমরা বিএনপির অ্যাক্টিভিস্ট না হয়ে আমরা এগুলো মেনে নিতে পারি নাই। আমরা দিনের পরে দিন, রাতের পরে রাত সেগুলোর আমরা প্রতিবাদ করেছি। তাহলে ছাত্রদল এখন পর্যন্ত কেন? হ্যাঁ, এর সাথে একটা আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে ছাত্রদল একটি পোস্টার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটা অন্তত আমি শিবিরের যে ছাত্রদলকে এগিয়ে রাখবো, যে শিবিরের এখন পর্যন্ত সাহস হয় নাই শাহবাগের যারা হত্যার শিকার তাদেরকে নিয়ে পোস্টার করবার কিংবা মিছিল করবার। অন্তত ছাত্রদল সেটা আমরা অনেক ভয়েস তোলবার পরে হলেও অ্যাড্রেস করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে তারা পোস্টার করেছে। কিন্তু আমার প্রশ্ন রাকিব ভাইকে অন্য একটা জায়গায়, সেটা হলো গত 17 বছরে ফ্যাসিবাদের পক্ষে, আমরা তো জানি যারা ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে, ওরা তো না করে পড়াশোনা, না করে কিছু, ওরা তো গুন্ডামি করে, টেন্ডারবাজি করে। ওদের এই যে বিএনপি কে খেয়ে দিতে হবে, জামাতকে খেয়ে দিতে হবে, এই যে ন্যারেটিভ গুলো নির্মাণ করে দিয়েছে কে? আপনিও জানেন, আমিও জানি। বাংলাদেশের সেই সমস্ত সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা সংখ্যায় খুব কম, কিন্তু তারা রাষ্ট্রের একটা প্যারালাল রাষ্ট্র, যারা বাংলাদেশের শাহবাগ তৈরি করেছে, এই খুনগুলোর বৈধতা দিয়েছে একাডেমিকলি, আজকে আমরা দেখতে পাই তারাই ছাত্র দলের সব থেকে বড় বন্ধু হয়েছে। এটা আমার আফসোস। যে আমি আজকে নাম ধরে বলবো না, যদি আমি নাম ধরে বলবো, যদি রাকিব ভাইও বলেন বটবাহিনী কারা, তাহলে আমিও নাম ধরে বলবো। কিন্তু আমি বলতে চাই তাদেরকে সবাই চেনে, যে যাদের নির্যাতনের শিকার বিএনপি, জামাত, বাংলাদেশের সবাই, যারা ন্যারেটিভ নির্মাণ করে দিয়েছে আওয়ামী লীগের পক্ষে, শাহবাগের কসাই যারা, যারা মানুষকে প্রকাশ্যে ফাঁসি চাই বলেছে, বিচার চাই না ফাঁসি চাই, সেই শাহবাগীরা আজকে বিএনপির এবং ছাত্র দলের গার্ডিয়ান হয়ে গেছে। আমরা তো এগুলো দেখতে পাই। সুতরাং বটবাহিনীর ক্ষেত্রে একটা কথা বলি, আজকেও আপনারা দেখেছেন কিনা, নিঝুম মজুমদার, হারপিক নিঝুম, যে সে আজকে আমার একটা ছবি দিয়ে কমেন্ট অফ করে আজকেও সে দিয়েছে যে এই মালটাকে বিচ্ছিরি কিছু লিখে। আমি থেকে শুরু করে আমাদের ইনকিলাব মঞ্চের পেজে প্রচুর রিপোর্ট মেরে আমাদেরকে প্রতিদিন, আমার যেমন দেখেন গতকাল থেকে আমার আইডি আমি ডিএক্টিভেট করতে বাধ্য হয়েছি, কারণ প্রচুর রিপোর্ট মারা হচ্ছে গণহারে। তাহলে আমার আইডি রিপোর্ট মেরে নাই করে দিতে চাই কে? ইনকিলাব মঞ্চের রিপোর্ট নাই, গতকালকে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস থেকে শুরু করে সকলের আইডি তারা কেউ কেউ রিপোর্ট করতে বাধ্য হয়েছে। আর সাইদ আলম, সাইদ আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল করে দিয়েছে। এগুলো কে করেছে? এগুলো কে করেছে? এটা তো আমাদেরকে বলতে হবে। সুতরাং আমি যেটা দুটো প্রশ্ন করলাম, আমি পরের সেশনে বুঝবার চেষ্টা করবো। কিন্তু এই সেশনে প্রিয় দর্শক, আমাদেরও একই অবস্থা, আমাদেরও অফিসিয়াল পেজ যেটা, সেটার উপর প্রচুর রিপোর্ট করা হচ্ছে। আপনারা দয়া করে অনুষ্ঠানটিকে শেয়ার করে অবশ্যই আমাদের পেজটাকে রিকমেন্ডেশন করা, আমি বলতে ভুলে গেছি, এটা আপনাদের কাছে আমার আহ্বান এবং অনুরোধ। আমরা একটা ক্রান্তিকাল, খুব শক্ত শক্ত সময় পার করছি। শরীফ ওসমান হাদি, আপনার কাছে প্রশ্ন হলো এই, আন্দোলনের ওনারশিপ কি শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতারা, তারাই কি নিবে? কিন্তু তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত তো দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা নেতৃত্ব ছিল তারাই নিচ্ছে, তাদের প্রতিও তো অভিযোগ রয়ে গেছে, অনেক অভিযোগ রয়েছে যে এই যে নির্বাচন আগে হবে না পরে হবে, এটা সরকারকে একরকম অনেকটাই চাপের মধ্যে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা। তারা, আপনি বলেছেন যে এই জায়গাটা একটু বলে, আপনি বলেছেন যে এই আন্দোলনের সময় ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা সবকিছু করেছে, এখন রাজনৈতিক দলগুলো বলছে ছাত্ররা পড়াশোনাতে ফিরে যাও। এটা কি যৌক্তিক নয়? ছাত্ররা তো সবসময় তো যে কোনো ধরনের সংকটকালে কিন্তু আসবে, তারা দেখা যাচ্ছে আন্দোলন করবে, দেশকে বাঁচাবে, এরপর আবার পড়াশোনায় ফিরে যাবে, এভাবেই কিন্তু অতীতেও হয়েছে। কিন্তু এখন এবার তো আন্দোলনের মালিকানা নিয়ে সরাসরি সরকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা কি সমালোচনার জায়গা তৈরি করে না? সাগর ভাই, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। আপনি বলেছেন ছাত্ররা অতীতেও যে কোনো সংকট কালে এসেছে, সংকট উত্তরণের পরে তারা চলে গেছে। সাগর ভাই, আপনি কি মনে করেন, বা রাকিব ভাই বা মঞ্জুর ভাই কি মনে করে বাংলাদেশের সংকটকাল উতরে গেছে? গত 15 বছরের ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে, এই যে বাংলাদেশের মানুষ অনেকে বোঝে না যে স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদের পার্থক্যটা কি। ফ্যাসিবাদ তো সেই জিনিস যেটা শেষ যখন সরে যায়,
সচিব থেকে চৌকিদার পর্যন্ত রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান থাকে না যেটা ন্যূনতম ফাংশন করতে পারে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে এখন পর্যন্ত ন্যূনতম পর্যায়ে ফাংশন করছে এটা হলো আল্লাহর রহমত আর দেশপ্রেমিক জনতার দোয়া এবং তাদের সাহস। কারণ সুতরাং গত স্বাধীনতার পর বাংলাদেশ এমন সংকটকালীন মুহূর্ত আর পার করে নাই যেটা এখন প্রতিদিন পার করছে। আর সেই কারণেই ছাত্রদের এখন উচিত দিনে পড়াশোনা করা, একটা পার্ট রাস্তায় থাকা, আবার পড়াশোনা করা, এর মানে দিন রাত তার পড়াশোনাও করতে হবে, তাকে সংকট উত্তরণের জন্য চেষ্টা করতে হবে, নাম্বার ওয়ান। দিন দুই রাত নম্বরে হলো ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, দিন রাত তো এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যাপারে কি বলবেন? একটা কথা বলি, আমি প্রথমত এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করছি না, এটা হলো প্রথম প্রশ্ন। তারপরে আপনি মনে এরপর করেন কিনা আমি জানি আপনি, কিন্তু আপনি মনে করেন কি বৈষম্য ছাত্র আন্দোলন যারা করছেন তারা আসলে ক্ষমতা যাওয়ার জন্য এখন ফাইট করছে? দেখুন, মানে মনে করার তো কিছু নাই, ইতিমধ্যে তো তারা একটা রাজনৈতিক পলিটিক্যাল মোটামুটি ইস্তেহার ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, তারা কাছাকাছি সময়ে রাজনৈতিক তাদের দল করবেন। তাদের অবস্থানটা কতটুকু সৎ, তাদের অবস্থানটা কতটুকু আসলে বৈষম্যহীন বলে মনে করেন? এখানে দুইটা ব্যাপার দেখেন, রাকিব ভাইদের একটা ব্যাপার তো সত্য যে বিএনপি গত 5 মাসে কমপক্ষে 700 থেকে 800 লোককে বরখাস্ত করেছে শুধু চাঁদাবাজির অভিযোগে। হুম। এরপরেও, এই বরখাস্ত করার পরেও বিএনপি বিভিন্ন জায়গায় উপজেলা জেলা বিএনপি এই বাজে কাজগুলোর সাথে জড়িত, এটা তো মিথ্যা না। এর মানে এই দায়টা তো রাকিব ভাইয়ের উপরে শতভাগ দেওয়া যায় না, কারণ তারা হাইকমান্ড থেকে চেষ্টা করছেন। ঠিক এই কথাটাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোট করবে। কি কোট করবে? তারাও বলবে, যেমন আমার উপজেলায় বলছি সাগর ভাই, আমার উপজেলায় 5 তারিখ হাসিনা পালানোর আগে একটা পিঁপড়ার মিছিল হয় নাই। আমার জেলায় মিছিল হয়েছে মাত্র জেলায় 1 দিন না 2 দিন, অথচ সেখানেও এখন অনেক সমন্বয়ক। এই সমন্বয়ক কারা? এই সমন্বয়ক মানে বিভিন্ন জন মানে নিজেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, মিষ্টি খাওয়ার জন্য গিয়ে দোকানে টাকা চাচ্ছে। এখন এইটা আপনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলবেন, তারাও তো বলবে যে দেখেন আমাদের তো সেসব জায়গায় কমিটিই নাই, তাহলে আমার দায় আপনি কিভাবে দিচ্ছেন? দ্বিতীয়ত, আমি যদি এখন কমিটি ঘোষণা করি, আমি তো কেন্দ্র থেকে তাহলে ব্যবস্থা নিচ্ছি কিনা দেখেন। এর মানে ঠিক যেই কারণে বিএনপি দায় মুক্তি পাবে এই জায়গাগুলো থেকে, একই কারণে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু দায় মুক্তি নিয়ে নিবে। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়, দায় মুক্তি কি আমাদের দায় মুক্তি তো কোনো আনন্দের চূড়ান্ত ব্যাপার না। এই জন্য আমরা যেটা জানতে চাই যে 1 মিনিট কথা বলি শুধু, আগে সংস্কার না পরে নির্বাচন। এইখানে রাকিব ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন যে এটুকু আস্থা আমাদের উপরে কেন রাখা যাবে না। আমার 1 মিনিট লাগবে সাগর ভাই। সেটা হলো, এই কারণে রাজনৈতিক দলগুলোর উপরে, সেটা না বলছে বিএনপি না জামাত, আস্থা রাখা যায় না। তার কারণ হলো, আপনারা জানেন 111-এ যখন 111 সরকার হাসিনাকে ক্ষমতায় এনে দিয়েছে, আমি খুবই গুরুত্বপূর্ণ সোর্স ধরে কথাটা বলছি, একদম আর্মি অফিসারদের সোর্স ধরে বলছি, তারা বলেছেন মইনুল ফখরুল যখন এইটা মাস্টার মাইন্ড যারা করে যে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে যাবে, তখন 26টা লিখিত চুক্তি ছিল আওয়ামী লীগের সাথে যে এই 26টা সংস্কার আওয়ামী লীগ ক্ষমতায় এসে করবে। সেই 26টা সংস্কার থেকে আওয়ামী লীগ 4টা করেছে, তাও অল্প অল্প, বাকি 22টা কিন্তু করে নাই। সুতরাং 111 যারা মেকানিজম করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, সেই 26 শর্তের মধ্যে তারা করেছে 4টা। সুতরাং আজকের বাংলাদেশের মানুষ কোন কারণে বিশ্বাস করবে কোন রাজনৈতিক দলকে? অন্তত ন্যূনতম সংস্কারগুলো না হওয়া পর্যন্ত আপনি একটা নির্বাচন দিয়ে দিবেন, হ্যাঁ, এর মানে এই না এই সরকার কেয়ামত পর্যন্ত থাকবে, এটা তো কোনো কথা না।